সুতরাং আমরা শুরু করছি আমাদের এটি তৃতীয় লেকচার আজকে 24শে জুন 2020 20 আর 20 দুটো 20। তো আমরা এটি করেছিলাম এর আগের দিন, এটি নিয়ে কথা বলছি। এবার চলে আসো বাস্তব সংখ্যার গুণ ভিত্তিক স্বীকার্য দুইটি প্রমাণ। এরা যেভাবে করেছে এইভাবে না করে একটু অন্যভাবে হয়তো করা যেত। গুণাবলী, গুণাবলীর স্বীকার্য ভিত্তিক কয়েকটি প্রমাণ। গুণাবলী, বাস্তব সংখ্যার গুণাবলী এর আগে আমরা পড়লাম বিভিন্ন ভাবে। যোগের অভেদক, প্রথম যেটা বলছে অভেদক বা আইডেন্টিটি, অভেদক বা আইডেন্টিটি যোগের জন্য কত? 0, আর গুণের জন্য ছিল 1। যোগের জন্য ছিল 0 আর গুণের জন্য ছিল 1। কেউ একজন এত আমাকে ক্লোজ করছে কেন? ও, টলেমি হচ্ছে স্বর্ণা না পটলেমি, কোনটা বলবো? ও আচ্ছা, টলেমির আগে পি দেয়া কেন সেটা বলো। আর কেন দেয়, টলেমি কেন দিত সেটা বলছি। বা আমরা আসলে পুরো উচ্চারণ বোধহয় টলেমি না, আমরা আমাদের সুবিধার্থে কাছাকাছি ওটা বলি। যেমন এর আগে বোধহয় একদিন ক্লাসে বলেছিলাম, এটা কি লিখছি আমি, কি লিখলাম? এই, আচ্ছা তোমরা দেখো, এটা যে আমরা ভুল বলি তার প্রমাণটা দেই। তোমরা ছোটবেলায় আর্টিকেল পড়েছো, বড়বেলায়ও পড়ো, আমরা বড়বেলায় পড়তাম না, যাই হোক। তো যে এইচ এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে এ না বসে এন বসে, এরকম কি কথা আছে না? তো তা এইখানেই দেখো, এইচ এর উচ্চারণ তো এই ওয়াই এ কাছাকাছি উচ্চারণ তো আছেই। আসলে একটু যদি খেয়াল করবা, এর উচ্চারণ প্রায় হেইস হয় এর সাথে। এই আমি বাইরে যে প্রথমে দেখলাম গত বছর চেন্নাইয়ে, পরে দুবার মালয়েশিয়ায় যে দেখলাম যে সবাই এটা এইস বলে, আর আমরা বলি এইস। তো এরকম উচ্চারণ তো আছেই। যাই হোক, যেখানে বলছিলাম যে যোগের অভেদক 0, মনে আছে নিশ্চয়ই, যাদের মনে নেই বা আগের দিন ছিল না। অভেদক বলতে এমন একটা উপাদান বোঝায় ওই সেটের যে উপাদান সংযুক্ত হয়ে অন্য উপাদানের উপর প্রভাব ফেলে না। যেমন যোগের জন্য 0, তো যোগের জন্য 0, এই 0 অন্য কোনো সংখ্যার উপর যোগ করে প্রভাব ফেলতে পারে? পারে না, কারণ 0 যার সাথেই যোগ করো সেই সংখ্যাটিই থাকে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এইরকম আর কোনো সংখ্যা নেই। এখন তুমি বলতে পারো যে স্যার, এ তো আমি ছোটবেলায় জানি, এটা প্রমাণ করার কি আছে, 0 কারোর সাথে যোগ হলে কিছু হয় না। তুমি জানোই তো, কিন্তু সমস্যা হলো আর এর ভিতর, সেট অফ রিয়েল নাম্বারের ভিতর কত সংখ্যা আছে এটা কি তুমি জানো? কতগুলো সংখ্যা আছে গুনতে পারো? অসীম। আচ্ছা, তাহলে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি একটা ধারণা, সুতরাং ওই পর্যন্ত বলার কোনো অর্থ হবে না, পর্যন্ত বলে লাভ নেই। ইনফিনিটি অসীম সংখ্যক। যাই হোক, তো সব সংখ্যা আমরা জানি না। যদি না জানি তাহলে আর কেউ যে নেই এটা তো আমরা বলতে পারি? পারি? পারি না, তার জন্য আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমাকে প্রমাণ করতে হবে। 10 মিনিট আছে এই সেশনে, পরের সেশনে আমরা আবার জয়েন করব। তো কিরকম, ধরে নিলাম যে না, 0 না, আমার দুইটা ইয়ে আছে, দুইটা অভেদক আছে, এ এবং এ ড্যাশ, দুটি অভেদক। কথা কি বোঝা যাচ্ছে? ভালো করে খেয়াল করো, এ একটা অভেদক। যখনই আমি অভেদক বলছি তখন বলছি আসলে কোনো সংখ্যার সাথে অভেদক যোগ করলে ওই সংখ্যাই থাকে, থাকে কি না? অভেদকের বৈশিষ্ট্য হলো সে যার সাথে যুক্ত হয় তাকে পরিবর্তন করতে পারে না। সুতরাং আমার এ যদি অভেদক হয় তাহলে এক্স এর সাথে যুক্ত করলে এক্স কে পরিবর্তন করতে পারবে না। কথা ক্লিয়ার?
আবার আমি বলেছি না দুইটি অভেদক আছে, এ ড্যাশও আছে, তাহলে এক্স এর সাথে এ ড্যাশকে যদি যুক্ত করো তাহলে কি কোনো পরিবর্তন করতে পারবে? যেহেতু দুইজনকেই অভেদক বলছি তাহলে দুইজনের বৈশিষ্ট্য হচ্ছে এ কোনো সংখ্যার সাথে যুক্ত হলে সেই সংখ্যাটি থেকে যাবে। যদি থেকে যায় তাহলে তো আমি বলতেই পারি যে এক্স প্লাস এ ইকুয়াল এক্স প্লাস এ নট এ প্রাইম। উভয় পক্ষ থেকে যদি এক্স বাদ দেই তাহলে এ আর এ প্রাইম সমান হয়। সুতরাং আমরা বলতেই পারি যে এটি সম্ভব নয়, কারণ কি দুটি সমান জিনিস, তা সমান জিনিসকে আলাদা বলার আমার দরকার কি? তাহলে অভেদক দুটি নয়, একটি মাত্র অভেদক আছে। এই দুটি অভেদক নয়, একটি মাত্র অভেদক আছে। এরা জিরো আর জিরো ড্যাশ বলছে, জিরো ড্যাশ তোমার কাছে কনফিউজিং হতে পারে, এই জন্য আমি এ ড্যাশ বললাম। ক্লিয়ার? প্রশ্ন করো। যদি গুণের জন্য হতো তাহলেও একই কথা, এটা আর আমি দেখাচ্ছি না, এটা গুণের দুইটি অভেদক নিয়েছে, একটা ই এবং একটা ই ড্যাশ। তো গুণের অভেদক তোমরা জানো কোন সংখ্যার সাথে ওইটা গুণ করলে ওই সংখ্যাই থাকবে, এটি। তাহলে তোমার এই দুটো যদি সমান দেখাই, উভয় পক্ষ থেকে যদি এক্স বাদ দিয়ে দেই তাহলে ই ইকুয়াল টু ই ড্যাশ। এরা কি অন্যভাবে কি কি করেছে একটু, সুতরাং ই ইকুয়াল টু ই ড্যাশ হয়ে যাচ্ছে। ই আর ই ড্যাশ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি গুণের অভেদক দুইটা হয় না, এটাও একটা হয়। অভেদক ইউনিক হয়, এদেরকে বলা হয় ইউনিক এলিমেন্ট। ওই যে বললাম দেয়ার এক্সিস্ট, ওরকম একটাই আছে আর কেউ নেই। ঠিক একইভাবে কেউ কি বলতে পারবো আমরা যে বিপরীত উপাদান পড়েছিলাম ইনভার্স, তার বৈশিষ্ট্য কি? বিপরীত উপাদান, হ্যাঁ, অভেদক ফিরে আসে, যোগ গুণ যাই হোক, মূল উপাদান যদি এক্স হয় আর তার বিপরীত উপাদান যদি এ হয় তাহলে যোগের ক্ষেত্রে এটি হবে জিরো, গুণের ক্ষেত্রে এটি হবে ওয়ান। এই তো। তো মনে করো যে ফোর, ফোর এর ধনাত্মক বিপরীত মাইনাস ফোর আমি বলছি, আর একজন বললো যে না আরো একটা আছে, একটা না দুইটা আছে। এখন তুমি বলতে পারো স্যার কেউ তো বলতে পারে তিনটা আছে, সে তো পারেই। আমি আগে দুটির হিসাবটা দেখাই। তো আমরা ধরে নিলাম যে আমার এই যে এদেরটাই দেখাই, এখান যেহেতু আছে একইভাবে করবো আমি। সুতরাং মূল সংখ্যাটা হচ্ছে এক্স, ধরো ফোর, তার বিপরীত উপাদান ওয়াই এবং জেড। সুতরাং এক্স এর বিপরীত যখন ওয়াই যোগ করব বা ওয়াই এর সাথে এক্স যোগ করব তখন এর যোগের একক জিরো পাবো। ঠিক একইভাবে জেড যখন যোগ করব তখনও জিরো পাবো। তাহলে এখন আমরা এইভাবেও করতে পারি, অথবা এই দুটো সমান দেখাও করতে পারি। ওয়াই পক্ষ থেকে এক্স বাদ দিলে ওয়াই ইকুয়াল টু জেড, অথবা এদের মতো করে করতে পারি, কারণ এরকম কিছু প্রমাণ সামনে আবার করা লাগবে। তাহলে জেড এর সমান জেড প্লাস জিরো লিখতে পারি। এই সিস্টেমটা একটু দেখে রাখো। আচ্ছা, এখন জিরোর মান তো এখানেও একটা আছে এখানেও একটা আছে, এক্স প্লাস ওয়াই জিরোর পরিবর্তে, এই যে জিরোর পরিবর্তে এক্স প্লাস ওয়াই এটা দিয়েছে। এখন এরপরে ধরো এই যে গ্রুপিং করেছে অ্যাসোসিয়েটিভ ল, মনে আছে তো? টাইপ এ, সি এ, আই আই সি, অ্যাসোসিয়েটিভ ল। তার মানে ব্র্যাকেটটা এদিক ওদিক করে দিলে এটা এইভাবে মনে রাখবা সংক্ষেপে, অ্যাসোসিয়েটিভ ল হয় জিরো প্লাস ওয়াই ওয়াই, তাহলে জেড ইকুয়াল টু ওয়াই। জেড আর ওয়াই যদি সমান হয়, হ্যাঁ এগুলো করার সময় সাইড নোট দিতে হবে। এখন তোমার মনে হতে পারে এগুলো ছোটবেলা থেকে জানি, সে তো জানি, কিন্তু এটা যে এরা সুনির্দিষ্ট নিয়মের ভিতর পড়ে সেই জন্য সাইড নোটটা একটু ভালো করে ফলো করবা, সাইড নোট গুলো দিতে হবে। এবং এই চ্যাপ্টারটি একটু আলোচনা বেশি করছি কারণ এই সম্পর্কিত কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। এর অনেক কিছুই পরীক্ষায় থাকবে না, কিন্তু এটা জরুরি। তো এইগুলো আছে বিপরীত উপাদান অনন্য, এগুলো দেখবা একই জাতীয় জিনিস। ব্যবধি গতদিন বলেছিলাম, বলেছিলাম না? বলেছিলাম ব্যবধি, এবং এটা তোমরা জানো
এগুলো বলেছিলাম যে এটা লেস দ্যান ইকুয়াল থাকলে কিভাবে লিখতে হয়, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং এর সাথে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা। এই দেখো থার্ড ব্র্যাকেট হলে ইকুয়াল চিহ্ন থাকে, এই যে ইকুয়াল চিহ্ন। ফার্স্ট ব্র্যাকেট হলে খোলা ব্যবধি হয়, তখন লেস দেন বা গ্রেটার দেন হয় শুধুমাত্র। এই সমস্ত জিনিসগুলো গত ক্লাসে বলেছিলাম। সুতরাং আমরা এই পর্যন্ত, এবং এগুলো তোমরা বোধহয় করেছিলে, সংখ্যা রেখার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হলে এটা বৃত্তটা ভরাট করে দেখাতে হয়, আর না হলে বৃত্তটা ফাঁকা রেখে দিতে হয়। এগুলো তো জানোই। কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে? হ্যাঁ, রিভিউ পরে, আগে প্রশ্নটা শুনি। বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তিনটা ব্র্যাকেটের তিন রকম নাম আছে। এই ব্র্যাকেটটা হচ্ছে প্যারেনথিসিস বলে, মূলত এর নাম হচ্ছে প্যারেনথিসিস। এটা এটা যেটা, এটা অরিজিনালি ব্র্যাকেট, আর এটা হচ্ছে তোমার ব্রেস, এটি বিআরএসি। মূলত এই ব্র্যাকেটের কাজ হচ্ছে গ্রুপিং করার জন্য। এই ব্র্যাকেটের কাজ হচ্ছে আহ, ব্যবধি নির্দেশ করার জন্য, কিন্তু সেটের ক্ষেত্রে দুইটাই ব্যবধি হয়। আর এটা হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট, ভিন্ন ভিন্ন উপাদানকে লেখার জন্য। আমাদের সেটের জন্য যেটি হবে, আহ, এই দুইটা দ্বারা বোঝায় কত থেকে কত পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কত থেকে কত পর্যন্ত, বা কত রাত থেকে কত পর্যন্ত। কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আলাদা আলাদা উপাদান বোঝায়। এই দেখো, সুনির্দিষ্ট ফিক্সড, এইটা 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 এইটা, আর কোনোটা না। যে কয়টা এখানে লেখা থাকবে ঠিক সে কয়টাই, এর বাইরে কেউ না। কিন্তু এখানে যেমন এখানে বললাম 2 থেকে 5, তার মানে 2 এর পরের থেকে 5-এর আগ পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে 2-এর পরের থেকে 5-এর আগ পর্যন্ত সকল সংখ্যা। এখানে বোঝাচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, তার মানে এই ইয়েতে, সেটে 2, 5 ছাড়া এর মধ্যবর্তী সংখ্যা। এই সেটে 2, 5 এবং এদের মধ্যবর্তী সংখ্যা, 2ও আছে, 5ও আছে, এদের মধ্যবর্তী সংখ্যাও আছে। এখানে 2 এবং 5-এর মধ্যবর্তী আছে, বাট 2, 5 নেই। আর এখানে যদি হয় 2, 5 লিখি, তাহলে এখানে বোঝায় যে এই সেটের সদস্য দুটো, 2 এবং 5। কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আর কোনো প্রশ্ন? নাহিন কি যেন বলছিলে, আবার বলবো। এটা বললাম, এই যে ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, নাহিন বলেছিল না কে বলেছিল? এখন কি হলো? ও আচ্ছা, হলো, এখন ক্লিয়ার হলো। আচ্ছা, এবং বলি, অনেক সময় ক্লাসে গেলে মুখের পরে তো অনেক সময় জিজ্ঞেস করতে পারো না। তো এখন তো কোনো সমস্যা নেই। আর কথা শুনে তোমাদের সাথে এত কথা বলতে আমি অভ্যস্ত না যে সবার সুর শুনে বুঝে ফেলবো। যে কারণে আসলে সমস্যা নেই, যত খুশি প্রশ্ন করতে থাকবা। দুই একটা পারবো না, তাতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো আমাদের 1 মিনিটেরও কম সময় আছে। আমরা এটি শেষ করে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমায় চলে যাচ্ছি। এই সোজা জিনিস, কোনো জিনিস না, শুধুমাত্র ভাষাটা কিভাবে কি লিখে রাখছে এই জন্য একটু মনে হয়। ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা, যদি কিছু মনে না করো একটু চা খাই, তোমাদের তো দিতে পারছি না। ঠিক আছে? তো তোমাদের তোমাদের আন্টির মনে হয়েছে যে ক্লাস নিতে বোধহয় একটু কষ্ট হচ্ছে। এমনি ভাবে হয়তো ক্লাস নেওয়া তো সোজা কাজ, শুধু কথা বললেই হয়ে যায়। তো ভাবছে তাহলে একটু চা খাওয়ানো যায়। তাহলে ঊর্ধ্বসীমা, তোমাদের এখানে যারা আছো মেয়েদের ভিতর সবচেয়ে লম্বা কে? কত? এটা কি একদিন ক্লাসে বলেছিলাম নাকি এই কথা, এই বিষয়ে কোনো কথা খেয়াল নেই?
তোমরা আমার মেইলে একটা করে ছবি পাঠিও, তা নাহলে তো তোমাদের চেহারা টেহারা ভুলে গেছি আসলে কার কি দেখেছিলাম, এমনিই মনে থাকে না কিছু। হ্যাঁ, তো বিষয়টি হলো যে প্রাপ্তি 5 ফুট 9 ইঞ্চি। তাহলে 5 ফিট যদি 9 ইঞ্চি হয় একজন মানুষ, তাহলে আমরা বলতে পারি যে কেউ যদি 6 ফিটের আসে, সে তোমাদের ঊর্ধ্বসীমা, মানে তোমরা কেউ তাকে অতিক্রম করতে পারছো না, বলতে পারি কিনা? যদি কেউ 7 ফিট আসে, সেও ঊর্ধ্বসীমা। যদি কেউ 8 ফিট আসে, তাহলেও সে ঊর্ধ্বসীমা। সুতরাং যদি ঊর্ধ্বসীমা বলা যায়, তাহলে আমি সেই সেটের সীমা আছে বা ঊর্ধ্বসীমা আছে, এটা বলে আপার বাউন্ড বলা হয় ইংরেজিতে। কিন্তু আমি যদি বলি এক্স একজন মানুষ যার উচ্চতা 5 ফুটের বেশি, তাহলে এক্স এর মান কত হবে? একজন মানুষ 5 ফুটের বেশি, তাহলে এক্স এর মান কত হবে? বা একটা সংখ্যা ধরো, আমি ধরি যে একটা সংখ্যা এক্স ইজ গ্রেটার দ্যান 5, তাহলে সেই সংখ্যাটি কত হবে? কি রে, বোবা হয়ে গেল না? এক্স তো একটি সংখ্যা বলেছি। থেকে অসীম পর্যন্ত বলতে তো সবাইকে বোঝায়, আমি এক্স দ্বারা তো একটি সংখ্যাকে বুঝিয়েছি। তাহলে 5-এর থেকে বড় একটি সংখ্যা কত হতে পারে? কত সুনির্দিষ্ট বলতে হবে, এত থেকে এত, এটা 8 সর্বোচ্চ। হ্যাঁ, তো এখন 8 বললে তো তুমি বললে যে এটা বড়, আর একজন বললো 10, তাহলে তো হলো সবচেয়ে বড় কোনটা? ইনফিনিটি কোনো সংখ্যা না, এটা একটা ধারণা, সুতরাং ওটা বলা যাবে না। ইনফিনিটি বাদে বলো সবচেয়ে বড় কোনটা? কিরে? না না, আমি ওই ইয়েকে বাদ দিয়ে নতুন উদাহরণ বলছি। এখানে এক্স গ্রেটার দেন 5, এক্স এর মান কত? এক্স গ্রেটার দেন 5, এক্স এর মান কত? সবাই উত্তর জানে কিন্তু উত্তর বলবে না। এই উত্তর বললে কি তোমার কোনো সমস্যা আছে? এটা বলা যাবে না। তোমরা যে চুপ করে আছো, এটাই হচ্ছে উত্তর। ভাবো, কিন্তু ওই ভাবছো যে বলা যাচ্ছে না, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি সুনির্দিষ্ট করে যদি বলি, তাহলে ঘটনা হচ্ছে তুমি যে বলছো না, এটাই হচ্ছে উত্তর। তার মানে এর সর্বোচ্চ সংখ্যা বলা যাবে না, কারণ তুমি সারাদিন বলতে পারবা, তাতে শেষ হবে না। সুতরাং বলা যে যাবে না, এটাই হচ্ছে যে এর ঊর্ধ্বসীমা নেই। নির্দিষ্ট করে বলা যাবে না, এটাই হচ্ছে উত্তর। ওই যে চুপ আছে, ওটাই উত্তর। কথা বুঝতে পেরেছো? না না, সে তুমি তো বলবাই, কিন্তু তোমার উত্তর তো যে বলা যাবে না এটাই উত্তর, এটা তো আমি পরে বলবো, কেউ একজন বের হয়ে গেল বোধহয়। যাই হোক, তাহলে বিষয়টি হলো যে এর ঊর্ধ্বসীমা নেই। তাহলে আমার ঊর্ধ্বসীমা হচ্ছে, যদি এবার সেটের মাধ্যমে বলি, ধরো একটি সেট আছে 1 2 3 4 5, তাহলে এই সেটটির সব থেকে বড় সংখ্যা কত? 5। তাহলে এর ঊর্ধ্বসীমা 5, এর ঊর্ধ্বসীমা 6, এর ঊর্ধ্বসীমা 7, সবই এর ঊর্ধ্বসীমা। কি প্রশ্ন করো কেউ দিয়ে একজন, দেখি কি অবস্থা। কনফিউশন তৈরি হচ্ছে মনে হচ্ছে। হুম, ঊর্ধ্ব মানে বড়। এই এই সেটে মানে ইয়ে এই সেটের ঊর্ধ্বসীমা 5ও হবে, এবং সর্বোচ্চ সংখ্যা বা তার চেয়ে বড় সংখ্যা সবই এর ঊর্ধ্বসীমা। মানে তুমি ধরো 5 ফুট 9 ইঞ্চি যে আছো, তাহলে সর্বোচ্চ কত? 5 ফুট 9, তার সীমানা, উপরের সীমানায় কারা কারা আছে?
উপরের সীমানায় কারা কারা আছে? একদম শুরু হয়েছে 5 ফুট 9 থেকে ঊর্ধ্বসীমা, তার নিচে তো কেউ নেই। তার নিচে তাহলে 5 ফুট 9 হচ্ছে তার ঊর্ধ্বসীমা, 5 ফুট 9 হচ্ছে ঊর্ধ্বসীমা। এবং ঊর্ধ্বসীমা অনেকগুলোই হতে পারে, সবাই ঊর্ধ্বে, মানে ঊর্ধ্বে কারা আছে ঊর্ধ্বসীমা বলতে। আসলে বাংলাটা সমস্যা, ইংরেজিটা দেখো। আপার বাউন্ড, উপরে বেঁধে রেখেছে মানে কারা, উপরে আছে কারা, সোজা কথা হচ্ছে এই সেটের উপরে কারা আছে। আর সর্বোচ্চ 5 দিয়ে, মানে সর্বনিম্ন হচ্ছে 5 দিয়ে, উপরে যারা আছে তার সর্বনিম্ন হচ্ছে 5 দিয়ে, ঠিক কিনা? তাহলে এখানে এদের সর্বোচ্চ 5, 6, 7, 8, 9, ঠিক কিনা? 5 কিন্তু এর সদস্য। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। এইখানে 5 কি এই সেটের সদস্য? 5 এই সেটের সদস্য কিনা? এই yes। সবাই একটু বলো, যারা যদি কারো কনফিউশন থাকে সে একটু প্রশ্ন করো যে স্যার বুঝছি না। হ্যাঁ, মানে যদি কেউ না বোঝো সে একটু যদি বলো। মানে সামনের পরে থাকলে যেটা হয়, মুখ দেখে আমরা অনেক সময় অনুমান করতে পারি যে এ হয়তো বোঝেনি, তখন তাকে জিজ্ঞাসা করা যায়। এখানে তো তোমাদের ছবিও দেখা যাচ্ছে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 3 আর 4, আর ভগ্নাংশ হলে আরো আছে। কথা বুঝেছো নাহিন? হ্যাঁ, মানে দশমিক যদি থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যা হলে তো 3 আর 4। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এরও কিন্তু ঊর্ধ্বসীমা 5, 6, 7, 8, 9 এরকম করে সবাই উপরে আছে। ঊর্ধ্বসীমা বলতে উপরে কারা আছে, ঠিক কিনা? কিন্তু এই সেট এবং এই সেটের ভিতর বেসিক ডিফারেন্স যেটা, সেটি হলো যে এখানে 5 কিন্তু এদের ভিতরের কেউ, বাড়ির ভিতরের কেউ। আর এর 5 হচ্ছে বাড়ির সীমানা, শরিক। এ কিন্তু 5 শরিক, শরিক বোঝো তো, সীমানায় যারা থাকে। আর এই 5 কিন্তু বাড়ির ভিতরে। সুতরাং এই উভয় সেটের ঊর্ধ্বসীমা হলো 5, 6, 7, 8, 9, কিন্তু উভয়ের জন্য সর্বনিম্ন ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমার গুলোর ভিতর সব থেকে ছোট কোনটি? 5। 5, কনফিউশন আছে? যত ঊর্ধ্বসীমা আছে তার ভিতর যেটি সব থেকে নিচে আছে সেটিকে বলে সর্বনিম্ন ঊর্ধ্বসীমা। কোনো কনফিউশন আছে? এই- আচ্ছা, সর্বনিম্ন ঊর্ধ্বসীমা, সর্বনিম্ন ইংরেজি হচ্ছে লিস্ট, LEAST। আর ঊর্ধ্বসীমা হচ্ছে আপার বাউন্ড। তো অনেক সময় এটাকে LUB বা এরকম কিছু বলে, লিস্ট, আপার বাউন্ড বা সুপ্রিমাম। এবার দেখো মনে হচ্ছে যে হ্যাঁ, এ তো সুপ্রিমামই, এই সেটে 5 সুপ্রিমাম না? যেমন ধরো এর যদি সেটটি এরকম হয় যে 5 থেকে 10, এই সেট, তাহলে এখানে সব থেকে বড় সদস্য কে? 10। 10 এটি, এই পাশে 10। সুতরাং এর সুপ্রিমাম 10। ইভেন যদি আমার এটি হতো, ওটি না হয় 5, 10, তাহলেও 10 এর সদস্য না হয়েও সুপ্রিমাম হতো। 10 কি এই সেটের সদস্য? ফার্স্ট ব্র্যাকেট আছে, নাহিন মনে আছে তো? 10 এই সেটের সদস্য না। ও বাবা গো, মোবাইল ল্যাপটপে দেখি চার্জ নাই, চার্জার দাও। আচ্ছা, কারণ কি 10কে কেন, এর বাইরের লোককে, পাড়াপড়শিকে কেন আমি বলছি যে সুপ্রিমাম? তার কারণ হলো এই সেটের সবচেয়ে বড় সংখ্যাকে আমি বলতে পারি না। সব থেকে বড় সংখ্যাকে আমি বলতে পারি না, কেন বলতে পারি না? তার কারণ হচ্ছে তুমি যদি 9.9 বলো আর একজন 9.99 বলতে থাকবে, এটা চলতে থাকবে।
এটার কোনো শেষ নাই। সুতরাং বাদ। এত কথা বললাম, এর ভিতর কিছুই না, শুধু বলেছি কোন সেটের সর্বোচ্চ সদস্য বা তার চেয়ে বড় সদস্য যারা, তারা হচ্ছে ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমার ভিতর যেটি সব থেকে ছোট সেটি হচ্ছে সর্বনিম্ন ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। এই সুপ্রিমাম এটা, যেমন আমার একটা সেট আছে S-1 থেকে 1, তাহলে -1 এর পরের থেকে 1 এর আগ পর্যন্ত, তাহলে এর সুপ্রিমাম হলো 1। এখন আমরা দেখব যে এরা আসলে সুপ্রিমাম বলতে, ঊর্ধ্বসীমা বলতে কি এখানে লিখেছে, সেটি আমরা একটু দেখতে চাই যে এদের ভাষাটা কেমন। বলছে যে বলছে এস আর এর একটি অশূন্য উপসেট, মানে ফাঁকা সেট না, সোজা কথা এস। তার মানে এস এরকম, আমার এখানে যেটি দেওয়া আছে এরকম, যদি এমন কোন সদস্য থাকে, মনে করো সেটাকে বলছে এম। এই এমটা এমন, এমটা হয় এই সব থেকে বড় সদস্য অথবা তার থেকে বড়। এমটা এমন যে এর সব থেকে বড় সদস্যের সমান বা তার থেকে বড়। তার মানে এর সদস্যগুলোকে আমি যদি এক্স বলি, তাহলে এক্স আর এম এরা সমান অথবা এম বড়। এরকম যদি হয়, সেটাই আমরা এতক্ষণ এর আগে উদাহরণ দিয়ে বলছিলাম, তখন এম কে বলা হচ্ছে ঊর্ধ্বসীমা। এম এর মান হচ্ছে ঊর্ধ্বসীমা, এটাই তো বলেছি, তাই না? এখন প্রতীক দিয়ে বললাম যে যে সংখ্যাটি ওই সেটের সব থেকে বড় সংখ্যাটির সমান বা তার থেকে বড়, তারা সবাই হচ্ছে এর ঊর্ধ্বসীমা। যেমন এখানে বলছিলাম 5 ঊর্ধ্বসীমা, 6 ঊর্ধ্বসীমা, 7 ঊর্ধ্বসীমা, 8 ঊর্ধ্বসীমা, 9 ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমার ভিতর যারা সব থেকে বড়, বড় ওই যে, সরি, এর ভিতর যে সংখ্যাটি সব থেকে বড় সেটি বা তার চেয়ে বড় সংখ্যাগুলো সবাই ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমার ভিতর যেটি সব থেকে ছোট সেটাকে সুপ্রিমাম বলা হয়। অনেক সময় এটা এল ইউ বি ও লেখা হয়, লিস্ট আপার বাউন্ড, সুতরাং এটা এল ইউ বি এটিও লেখা হয়। এখন যদি উল্টাটা বলতে বলি, আশা করি তোমাদের বুঝতে খুবই সোজা হওয়ার কথা। এখানেই যদি বলি যে অন্য, যেমন এই সেটটি ডান সাইডে দেখো, খালি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। এই সেটটি দেখো, এখানে সব থেকে ছোট উপাদান হচ্ছে 5 এর কাছাকাছি। তাহলে 5 তো এই সেটের সদস্য না, তাহলে এর থেকে ছোট হচ্ছে 5, তার থেকে ছোট হচ্ছে 4, তার থেকে ছোট হচ্ছে 3, 2, 1, 0, এরা সবাই বা -1 যারা আছে সবাই, সবাই হচ্ছে এর নিম্ন সীমা। নিম্ন সীমার ভিতর সব থেকে বড়টি হচ্ছে 5 নিম্ন সীমার ভিতর। তাহলে এটাকে বলা হয় সব থেকে বড় নিম্ন সীমা। সব থেকে বড়, সব থেকে বড় ইংরেজি কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এল বি। ওটা ছিল লিস্ট, সব থেকে ছোট আপার বাউন্ড। আর নিম্ন সীমাকে আমরা বলছি লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড গুলোর ভিতর সব থেকে বড়, সব থেকে ভালো হয়, এটাকে বলে ইনফিমাম। এটাকে আমরা বলছি ইনফিমাম। এই যে গ্রেটেস্ট, লোয়ার বাউন্ড বা ইনফিমাম বা ইয়ে জিএলবি, জি এখান থেকে এল, এখান থেকে বি। কনফিউশন আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদিও আমি বলছি, এখন যদি আমি এইভাবে লিখি, দেখো আমি যদি এইভাবে দিয়ে দেই, তাহলে এই সেটটা তো আমি জানি সুনির্দিষ্ট, কিন্তু আমি তো শেষ করিনি। এই সেটটা কি শেষ করেছি? এর সবচেয়ে বড় সংখ্যাটি কত আমি কি বলতে পারি? পারি না। তাহলে এর আপার বাউন্ড নাই।
বাট লোয়ার বাউন্ড আছে, 1 0 -1 এগুলো সব লোয়ার বাউন্ড। এবং ইনফিমাম যেটি, না না, ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা কিন্তু ওর ভিতরে থাকতে হবে আর কোনো কথা নেই। তোমার 5 ফুট 9 ইঞ্চি, সুতরাং তোমার ঊর্ধ্বসীমা হচ্ছে তুমি এবং তোমার থেকে শুরু করে যারা বড় সবাই। আর নিম্নসীমা যদি হয় যে ঠিক আছে তা না সব থেকে ছোট 5 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 10 ইঞ্চি যাই হোক না কেন, তো সেরকম যদি হয় তাহলে বুঝতে হবে ওর ওর থেকে শুরু করে ওর ছোট যারা তারা সবাই নিম্নসীমা। বুঝতে পারছো? আর কারো প্রশ্ন? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর এখানে সর্বশেষটাও ছিল। আবারও শোনো, ঊর্ধ্বসীমা বলতে বোঝায় ওখানকার সব থেকে বড় উপাদান বা তার চেয়ে বড় যে কেউ। নিম্নসীমা বলতে বোঝায় ওখানকার সব থেকে ছোট উপাদান বা তার থেকে ছোট যারা আছে সবাই, সবাইকে বোঝায় সীমা। সবাই সীমানায় আছে, বাইরে উপরের সীমানায় বা নিচের সীমানায় আছে। কিন্তু আমি যখন সুপ্রিমাম বলছি শুধুমাত্র একজনকে বুঝাচ্ছি, আমি যখন ইনফিমাম বলছি তখন আমি একজনকে বুঝাচ্ছি। যখন সীমা বলছি তখন বলছি একটা সেট, ও হচ্ছে বড় যারা আছে তারা সবাই ঊর্ধ্বসীমা। যখন নিম্নসীমা বলছি তখন ওদিকে বা ওর নিচে যারা আছে তারাও সবাই নিম্নসীমার অন্তর্গত। এটা হলো ধারণা, কনসেপ্ট। এখন যদি তুমি বলতে পারো স্যার এইরকমই কেন করলো, আসলে এর চেয়ে ভালো তোমাকে আগে বলতে হবে, তারপরে এটা বলা লাগবে যে না এটা হবে না। তো এর আগে যারা এই নিয়ে গবেষণা করেছে দেখেছে যে আসলে এর ভিতরেই প্রশ্নের উত্তর কি পেয়েছো কিনা। না পেলে আমাকে আবার প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। আর কারো? হ্যাঁ, মানে যারা প্রশাসন ক্যাডারে চাকরি করে তারা, তাদের একটা অলিখিত রুল আছে যে যদি 1 মিনিট কোনো তার ঊর্ধ্বতনের সাথে কথা বলে তাহলে মিনিমাম সেখানে 5 বার স্যার বলতে হবে, স্যার 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 স্যার, এরকম। হ্যাঁ, তো মানে কয়বার বলো সেটা বলো। বুঝতে পারছো না কোথায়? আচ্ছা, আমি উদাহরণ দিই তারপরে প্রশ্ন করো। হ্যাঁ, আমি বলছি যে -3 আর 5 এই সেটটি, এদের ঊর্ধ্বসীমা হচ্ছে 5 6 7, যা আছে সবাই ঊর্ধ্বসীমা। নিম্নসীমা হচ্ছে -3 -2 -1 0, এই -3 -2 -1 0 1। কিরে, উল্টা পাল্টা লিখছি কিছু বলো। -3 -4 -5 -6 এরা সবাই নিম্নসীমা, এরা সবাই ঊর্ধ্বসীমা। এখন তোমার প্রশ্ন করো। সে যে বড় এবং তার থেকে যারা বড় সবাই ঊর্ধ্বসীমার অন্তর্গত, যে ছোট তার থেকে ছোট তারা সবাই নিম্ন। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ওয়েলকাম। তো আসো, এখানে কিছু উদাহরণ আছে, আমরা এই উদাহরণগুলো সময় নষ্ট করে দেখতে চাচ্ছি না, যেহেতু আমি এগুলো আলোচনা করলাম এবং সেইগুলোই এখানে আছে। দুই একটা শুধু বলতে পারি, যেমন 8 নম্বরে, বাকিগুলো তোমরা দেখবা, আমি সামনের দিন কিন্তু জিজ্ঞাসা করব, এটা বলো এটা বলো, এক একজনকে এক একটা জিজ্ঞাসা করবো।
এই সেটটি দেখো, একটা আছে -2, নিচে একটা 1 ধরে নাও, -3/2, -4/3, তার মানে উপরে যা আছে নিচে তার মডুলাস আছে 1 কম। মাইনাস বাদ দিলে উপরে যা আছে নিচে তার চেয়ে 1 কম, তাই তো? বোঝা যায়? উপরে যা আছে নিচে তার চেয়ে 1 কম যদি মাইনাস বাদ দাও, মানে মডুলাস ধরো। সুতরাং এটির মান উপরে যদি n+1 থাকে, নিচে থাকে n। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে এই সেটটির ভিতর দেখো যে এর সব থেকে বড় সংখ্যাটি কি হবে, সব থেকে ছোট সংখ্যাটি কি হবে? সব থেকে বড় -2, এ বিষয়ে কোনো কনফিউশন আছে? এটা কিন্তু কমে যাচ্ছে আসলে, মাইনাস বেড়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে, হ্যাঁ? বোঝনি না? -2 হবে সব থেকে বড়, এবং সব থেকে ছোট হবে, দেখো আমি যদি এইটাকে একটু ভেঙে লিখি, তাহলে আছে কত, -n+1/n, তাহলে -1/n, এটি কি না? n দিয়ে ভাগ করে দিলে, এখন n এর মান যদি ইনফিনিটি ধরো, n এর মান যদি ইনফিনিটি ধরো, তাহলে 1/n এর মান হয় 0। আসলে জিরোর কাছাকাছি, আমরা জিরোই ধরি। তাহলে এটার মান কত হবে? সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি কিন্তু 0। সুতরাং এটির মান 0, তাহলে এটির মান হচ্ছে -1। আসলে এই সেটটি হচ্ছে তাহলে -2 বড়, আর ছোটটা হচ্ছে, আমি একটু ভুল বলেছি, সরি, -2টা হচ্ছে ছোট সবার, আর এদিকে হচ্ছে বড়, নাকি? -2, তার মানে এরকম -2 থেকে -1 পর্যন্ত। দেখো তো এটা বোঝো কিনা, আবারও বলি, যাদের হয়েছিল, এদিকে আস্তে আস্তে বাড়ছে কেন, আমি একটু বলি, এই সেটটি আবার লিখি, যেহেতু একটু প্রথমবার একটু বলতে ভুল করেছিলাম। এটি হচ্ছে -2 প্রথম সংখ্যাটি, তারপরে -1.5, 3/2, -4/3, এটির মান হচ্ছে -1.33, তারপরে 5/4, এটির মান হচ্ছে -1.25। এটা কি বোঝা যায়? আমি এইটা লিখেছি এভাবে। কথা বলো, সবাই বুঝেছো? বুঝতে পারছো? তাহলে সব থেকে ছোট সংখ্যাটি কত? -2। এরপরে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এটি এক পর্যায়ে এরকম হয়ে গেলে, n এর মান যখন ইনফিনিটি হবে তখন এটুকু হয়ে যাবে 0। সুতরাং এখানে থাকবে হলো -1। সুতরাং একটা পর্যায়ে এটি -1 এ যেয়ে শেষ হয়ে যাবে। তাই এরা লিখেছে ঊর্ধ্ব সীমা হচ্ছে -1, নিম্ন সীমা হচ্ছে -2। যদি কোন সেটের ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা থাকে, তাহলে আলাদা করে না বলে তাকে বলা হয় সীমিত, বাউন্ডেড সেট। না, সসীম সেট কিন্তু অন্য জিনিস। সসীম পার্থক্য হলো, যেমন ধরো এই যে 2 নম্বর, যদি এরকম হতো, এই সেটটিতে দেখো, যদি পূর্ণ সংখ্যা ধরি, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 3 নম্বরে কয়টি উপাদান আছে? যদি পূর্ণ সংখ্যা ধরি, সি তে কয়টি উপাদান আছে? 2টি উপাদান। তাহলে আমি একটু বলতে পারি, গুণে বলতে পারি কয়টি, কিন্তু এখানে বলছে যে না, তা না, এরা শুধু পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশও আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কয়টি উপাদান আছে, কতগুলো উপাদান আছে? নির্দিষ্ট করে বলা যাবে না, গোনা যাবে না। সুতরাং এখানে অসীম সংখ্যক উপাদান আছে। তাহলে
ওটা হচ্ছে ফাইনাইট বা ইনফাইনাইট সেট। উপাদান সংখ্যা যদি সুনির্দিষ্ট হয় তাহলে ফাইনাইট, যদি সুনির্দিষ্ট না হয় ইনফাইনাইট। আর সীমিত বা বাউন্ডেড সেট, এটা কথা বলছে উপরে কে আছে নিচে কে আছে তাই নিয়ে। সুতরাং আমি যখন বাউন্ডেড বলবো তখন আমি বলতে পারবো সর্বনিম্ন উপাদান কত, সর্বোচ্চ উপাদান কত। সসীম এবং অসীম হচ্ছে কাউন্টিং এর ব্যাপার, কয়টি আছে কয়টি নেই, কয়টা গুনতে পারি কিনা। আর বাউন্ডেড হচ্ছে উপরে কে, সর্বোচ্চ কে, সর্বনিম্ন কে, ভিতরে কয়জন আছে এ নিয়ে মাথা ব্যথা না। পার্থক্য বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি, যেমন ধরো কোনো একটা উদাহরণ দেই, এই 5 নম্বরটা দেখো, এর সব থেকে ছোট উপাদান কত? 1, তাই তো? তাহলে এর নিম্ন সীমা হচ্ছে 1। সব থেকে বড় উপাদান কত? এখানে নেই, তাহলে ঊর্ধ্ব সীমা নেই। তাহলে এটা হচ্ছে নিম্ন সীমিত সেট, যে সীমাটা থাকবে সেটা বলবো। পরেরটা হচ্ছে ঊর্ধ্ব সীমাটা আছে, সুতরাং এটি, আমাদের 10 মিনিট সময় আছে, তো এটা হচ্ছে ঊর্ধ্ব সীমিত সেট, ঊর্ধ্ব সীমা আছে। যদি দুইটা সীমাই থাকে তাহলে আর আমি ঊর্ধ্ব নিম্ন বলবো না, কেটে দিয়ে শুধু বলবো সীমিত। যেমন এটি ঊর্ধ্ব সীমাও আছে, নিম্ন সীমাও আছে, যে কারণে এটিকে আমরা বলবো সীমিত, বাউন্ডেড। কথা হচ্ছে উপরেরটাও জানি নিচেরটাও জানি। আর যদি এক পাশেরটা জানি এক পাশেরটা না জানি, তাহলে আমরা বলবো যে এটি আসলে নিম্নেরটা জানি নিম্ন সীমিত, ঊর্ধ্বেরটা জানি ঊর্ধ্ব সীমিত। তো এই উদাহরণগুলো দেখবা, আমি একটা এনের একটা আমি করে দিলাম, একটা এখানে আছে, তোমরা নিজেরা দেখবা। এরপরে এটা থেকে যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমি বলবো। তো এটা বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম, এই জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সম্পূর্ণতা ধর্ম বলছে আমরা যে বাস্তব সংখ্যা জানি সেট অফ রিয়েল নাম্বার, আর এর যদি একটা সাবসেট নেই এস, মানে সংখ্যা রেখার থেকে যদি কোনো একটা অংশ কেটে নিই, 0, 1, 2, এদিকে ধরো -1, -2, ভগ্নাংশ সবই আছে, মূলত মূলত সবই আছে। এখন যে কোনো একটা অংশ যদি কেটে নিই, অর্থাৎ সাবসেট তৈরি করি, তাহলে তার যদি সুপ্রিমাম থাকে তাহলে একটি থাকবে, এবং ইনফিমাম থাকলেও একটি থাকবে। সুপ্রিমাম ইনফিমাম থাকলে একটি করে থাকবে। এই যে থাকবে একটি করে সুপ্রিমাম ইনফিমাম, এটা হচ্ছে সম্পূর্ণতা ধর্ম নামে পরিচিত। কমপ্লিটনেস একজম বা প্রপার্টি, কমপ্লিটনেস আসলে প্রপার্টি না বলে একজমও বলে কোনো সময়। অর্থাৎ আমার যে রিয়েল নাম্বার থেকে যদি একটা সেট তৈরি করি, তাহলে ঊর্ধ্ব সীমা থাকলে একটি থাকবে, নিম্ন সীমা থাকলেও একটি থাকবে। এটা হচ্ছে কথা। কিন্তু তোমার কাছে এটা স্বাভাবিক মনে হয়, হ্যাঁ একটা সবচেয়ে বড় সংখ্যা একটা ছোট সংখ্যা তো থাকবেই। দেখো, সবার ক্ষেত্রে থাকে না, মূলদ সংখ্যার ক্ষেত্রে থাকে না। সেটির একটি উদাহরণ দিয়েছে, যে এই যে একটি সেট, 0 চেয়ে বড় 3 চেয়ে ছোট এরূপ পূর্ণবর্গ সংখ্যা কয়টি আছে? কয়টি আছে? এক, ওয়ান আছে, আর কেউ নাই, অর্থাৎ ফাঁকা সেট না, তাই তো? ফাঁকা সেট না। তাহলে এর সুপ্রিমাম ইনফিমাম দুটাই পাওয়া যাবে না, সেটা বলেছে। সুতরাং উদাহরণটা খুবই সোজা, এটা নিয়ে আর কিছু নাই, খুব সোজা উদাহরণ। এরপরে আছে অসমতা। তো অসমতাটা আজকে আমরা একটু শুরু করব এবং নেক্সট ক্লাসে এটি শেষ করব। দুটি সেশনের বেশি বোধহয় মাথায় ধরবে না, দুটি সেশনই একটু বেশি। তো অসমতাগুলো আমরা জানি, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এরকম বিভিন্ন প্রতীক দ্বারা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর যে কনফার্ম জানো সে দিবা না, যার কনফিউশন আছে সে দিবা। যে জানো যে হ্যাঁ আমার উত্তর জানাই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মান ওয়াই এর মান কত?
তোমরা ছোটবেলায় লিখতে কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি আলাদাভাবে শূন্য হয়, লিখতে কি না? কেন লিখতে? আচ্ছা, এটা প্রশ্নের উত্তর আজকে নিব না। সামনের দিন দুটি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি কেন আলাদা, বা একাধিক বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি আলাদাভাবে শূন্য হয় কেন? আচ্ছা, এখানে কতগুলো গ্রাফ আছে, এই গ্রাফ। আচ্ছা, তোমরা কি এরকম ছবি আঁকতে পারো? এক্স ইকুয়াল টু 1, পারো? এই না বলেছে কে? কে না বলেছে? হুম? নিগা, কেন না কেন বললে? এক্স ইকুয়াল টু 1, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সরলরেখাটাকে করনি? এক্স ইকুয়াল টু 1 করনি? ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা এক্স ইকুয়াল টু 1 না? এটার মানে কি? এটার মানে কি এক্স ইকুয়াল টু 1? এটা দ্বারা মানে কি, জ্যামিতিতে কি বুঝাচ্ছে বলো তো? হ্যাঁ, এটা দ্বারা জ্যামিতিতে কি বুঝাচ্ছে? জ্যামিতিতে বুঝাচ্ছে সেই সকল না, জ্যামিতিতে এটা বুঝাচ্ছে না, এটা সরল রেখা বুঝাচ্ছে। তার মানে সেই সকল বিন্দু, যে সকল বিন্দুর ভুজ 1, তার মানে এটা দ্বারা বুঝাচ্ছে ওয়াই এর মান কত আছে এখানে, ওয়াই এর মান কেন, সকল মানই আছে, 1 নেই? ওয়াই এর মান 1 নাই, 2 নাই, 3 নাই, -1 নাই। এটা দ্বারা আসলে বুঝাচ্ছে এই প্লাস বা মাইনাস, কি বলে, সরি, 1 প্লাস মাইনাস এ, এটি বুঝাচ্ছে। তার মানে এক্স এর মানটা ফিক্সড থাকবে, ওয়াই এর মানটা যে কোনোটা হতে পারে। কথা কি ক্লিয়ার? এক্স ইকুয়াল টু 1 দ্বারা বুঝাচ্ছে এক্স এর মানটা শুধু ফিক্সড থাকবে, এপাশে না, এক্স এর মানটা ফিক্সড থাকবে, ওয়াই এর মান যে কোনো প্লাস বা মাইনাস হতে পারে, কারণ ওয়াই এর উপর কোনো শর্ত নাই। শর্ত নাই মানেই বাস্তব সংখ্যা। কথা বুঝেছো? তাহলে আমি যদি বলি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1, তাহলে গ্রাফটা কেমন হবে? এটা আমি একটু আগে দেখলাম, দিস ইজ এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স এর মান এক বা তার চেয়ে বড়, এখানে 1, এখানে 2, 3, আর ওয়াই এর মান তো কোনো ইয়ে নাই, তাহলে আসলে এদিকের সকল মান হবে। সুতরাং আমি যে কথাটি বলতে চাচ্ছি, আর 2.5 মিনিট আছে, সেটি হলো অসমতা দ্বারা বোঝায় একটি নির্দিষ্ট এরিয়া। যেমন বলছি, এক্স এর মান 1 থেকে শুরু করে ডান দিকে যা আছে, যত দূর যাও না কেন সকল মান, কিন্তু ওয়াই এর মানের কোনো নির্দিষ্ট নেই, উপরে নিচে যেদিকে। এক্স এর মানের ইয়ে হচ্ছে যে এই রেখার বামে আসতে পারবে না, যে রেখাটি দেখতে পাচ্ছ এর বামে আসতে পারবে না, তাই তো? কথা বোঝা যায়? এই রেখাটির বামে আসতে পারবে না। আমরা পরের দিন আবার এটা থেকে আলোচনা শুরু করব, সমস্যা নেই। কিন্তু এখানে যারা বোঝাচ্ছিল শুধু এই রেখাটি, এর ডাইনেও না, বামেও না। এখানে বোঝাচ্ছে এই রেখা থেকে শুরু করে এর ডাইনে যারা যত এরিয়া আছে সকল এরিয়া। সুতরাং যখন আমরা ইকুয়াল দিচ্ছি তখন একটি সরল রেখাকে বোঝাচ্ছে, আর যখন গ্রেটার দ্যান অসমতা দিচ্ছি তখন একটা এরিয়াকে বোঝাচ্ছে। যেমন আমি যদি আরেকটা লিখি, শেষের পথে চলে এসেছি, ওয়াই লেস দ্যান 0, তাহলে কোন এরিয়াকে বোঝাচ্ছে? যেহেতু অসমতা এরিয়াকে বোঝায়, ওয়াই এর মান 0-র নিচে, তাই না? 0-র নিচে, এটা কত? ওয়াই 0 মানে কি? এক্স অক্ষের সমীকরণ ওয়াই 0 না? তাহলে এর নিচের এরিয়া, সকল এরিয়া, এক্স অক্ষ বাদে কিন্তু, হ্যাঁ। এখানে ইকুয়াল চিহ্ন থাকলে এক্স অক্ষ যুক্ত থাকবে, আর ইকুয়াল চিহ্ন যদি না থাকে তাহলে এটা এক্স অক্ষ বাদ যাবে।
এই অংশটা একটু বললাম, আমরা এই অংশটা এর পরের দিন এটা নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা এইটা দিয়ে শুরু করব, সেই কথা বলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। চ্যাপ্টারের কোনো ম্যাথ করবা না, কিন্তু আমি আজকে যেগুলো পড়লাম এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝবা, এবং এখানে একটা চার্ট আছে, ওই চার্টটি ভালো করে দেখবা। কথা বুঝতে পেরেছো? ওটা ভালো করে ওটা ভালো করে দেখবা, এবং অবশ্যই একটু বোঝার চেষ্টা করবা। আমি চাই যে সামনের দিন অনেক প্রশ্ন করো, তোমরা কনফিউশন যেখানে থাকবে সেটা প্রশ্ন করবা। বুঝতে পেরেছো? হ্যাঁ। আইসিটি ক্লাস আমি বলেছি যে আমি, তোমরা এর আগেও কয়েকবার বলেছি যে ইয়ে আমার ওই যে অ্যাসাইনমেন্ট লিখছি ওইটি 2-1 দিনের ভিতর শেষ হবে। আপাতত সামনের শুক্রবারে